আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ, সেটি হচ্ছে ম্যাথ স্কলারশিপ, যেটি জাপান সরকার কর্তৃক দেওয়া হয়ে থাকে। তো এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই স্কলারশিপে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং এই স্কলারশিপের বেনিফিটস, ডিমেরিটস, অ্যাপ্লিকেশন প্রসেস, কি ডকুমেন্টস লাগবে, রিকোয়ারমেন্টস কি? এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এই স্কলারশিপে ২ টি উপায়ে অ্যাপ্লিকেশন করা যায়। একটি হচ্ছে এমবাসি ট্র্যাক এবং আরেকটি হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক। তো আজকের এই ভিডিওতে আমি এমবাসি ট্র্যাক নিয়ে আলোচনা করব। যেহেতু এমবাসি ট্র্যাকের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বাংলাদেশের মিনিস্ট্রি এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যেই অ্যাপ্লিকেশনটি এখন ওপেন আছে। তো এমবাসি ট্র্যাকে এই স্কলারশিপের রিসার্চ প্রোগ্রাম, যেটি হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি, এই প্রোগ্রামে ৩০ টি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। আন্ডারগ্রেডে ২৫ টি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, যেই সংখ্যাটা খুব একটা কম না, নাম্বারটা খুব একটা কম না। তারপর কলেজ অফ টেকনোলজিতে ১৫ টি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এবং স্পেশালাইজড ট্রেনিং এ ৫ টি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপের ১ম যে বেনিফিটস সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। সেকেন্ডলি, আপনি যদি এই স্কলারশিপটি পেয়ে যান, আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না। থার্ডলি, আপনি যদি এই স্কলারশিপটি পেয়ে যান, আপনাকে মান্থলি একটি স্টাইপেন্ড দেওয়া হবে। তো এই স্টাইপেন্ডের পরিমাণ হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ৯৯,০০০ বিডিটি বা ১,০০,০০০ বিডিটি এবং মাস্টার্স থেকে পিএইচডি ক্যান্ডিডেট তাদের জন্য এই স্টাইপেন্ডের পরিমাণ হচ্ছে ১,২০,০০০ থেকে ১,২২,০০০ বাংলাদেশী টাকা। তাছাড়া আপনি যদি এই স্কলারশিপটি পেয়ে যান, আপনাকে একটি রাউন্ড এয়ার টিকেট দেওয়া হবে। আপনি যখন জাপানে যাবেন এবং জাপান থেকে দেশে ফিরে আসবেন, তার জন্য আপনাকে ২ টি টিকেট দেওয়া হবে এবং ফাইনালি আপনি মেডিকেল ইন্সুরেন্স বাবদ যে খরচ লাগে, তারপর অন্যান্য যে আ বেসিক যে বিষয়গুলো আছে বা ইন্সুরেন্স রিলেটেড যে বিষয়গুলো আছে, এইসব বেনিফিটস এই স্কলারশিপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। সরি, ভিডিওটা একটু পজ করে নিলাম। এটা বলার জন্য যে আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ইউজুয়ালি আমি স্টাডি অ্যাব্রড নিয়ে, তারপর স্কলারশিপ নিয়ে, কোন স্কলারশিপে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে A to Z, কোন দেশে আসা বেটার হবে বা কোন দেশের প্রসেসিং কিরকম, ওই দেশের লাইফস্টাইল কিরকম, এরকম ভিডিও তৈরি করে থাকি। সো আপনারা যারা স্টাডি অ্যাব্রড নিয়ে ইন্টারেস্টেড ওর স্কলারশিপ নিয়ে ইন্টারেস্টেড, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। তো এই স্কলারশিপের ফার্স্ট যে ডিমেরিটস সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি এই স্কলারশিপটি পেয়ে যান, আপনাকে জাপানে গিয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজে পড়তে হবে। তো এজন্যই এই স্কলারশিপে আপনি যখন অ্যাপ্লিকেশন করেন, তখন IELTS, TOEFL সার্টিফিকেট সাবমিট করা বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সাবমিট করা ম্যান্ডেটরি না। বাট আপনার যদি এই সার্টিফিকেটগুলো থাকে তাহলে সাবমিট করতে পারবেন। পাশাপাশি আপনি যখন জাপানে যাবেন, তখন আপনাকে একটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করানো হবে, সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। তো এই ছিল ফার্স্ট ডিমেরিটস। সেকেন্ড যে ডিমেরিটস সেটি হচ্ছে এন্ট্রান্স এক্সাম বা ইন্টারভিউ। তো আপনি যখন এই স্কলারশিপে মিনিস্ট্রি থেকে নমিনেটেড হবেন, তারপর জাপানিজ এমবাসি থেকে আপনাকে একটি রিটেন এক্সাম, তারপর ভাইভা নেওয়া হবে। তো এই এক্সামগুলো অনেক কম্পিটিটিভ। তো আপনি যদি এই স্কলারশিপে নমিনেটেড হতে চান, এই এক্সামগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ৩ নম্বর যে ডিমেরিটস সেটি হচ্ছে আপনি যদি আপনার স্পাউস বা কোনো ফ্যামিলি মেম্বার নিয়ে যেতে চান, তাদের সম্পূর্ণ খরচ আপনাকে বহন করতে হবে। তো এই ৩ টি ডিমেরিটস ছাড়াও আরো অনেক ডিমেরিটস আছে। বাট সেগুলা নিয়ে আমি বলব না, কারণ আমার কাছে মনে হয় না ওইগুলো খুবই ইম্পোর্টেন্ট। যে লাইক যে ডিমেরিটস গুলো আমার কাছে মনে হয়েছে যে তুলে ধরা উচিত, সেগুলো আমি তুলে ধরেছি অলরেডি। এখন আসি ডকুমেন্টস। তো ডকুমেন্টস নিয়ে কথা বলার পরেই আমি এই স্কলারশিপের সবথেকে ইম্পোর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস। আপনি এলিজিবল কিনা বা কিভাবে অ্যাপ্লিকেশন করা উচিত, সেগুলো ওয়েবসাইটে গিয়ে দেখাবো। বাট তার আগে ডকুমেন্টস নিয়ে কথা বলে নেই। তো ১ম যে ডকুমেন্টস দরকার এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য, সেটা আসলে ডকুমেন্টস না, আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নামে আ বলা হয় সেটাকে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আমি ভিডিওর শেষে দেখাবো। সেকেন্ডলি, আপনার যে ডকুমেন্টসটা দরকার সেটি হচ্ছে পাসপোর্ট অর ন্যাশনাল আইডি কার্ড। তো এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য আপনার পাসপোর্ট লাগবে অথবা ন্যাশনাল আইডি কার্ড লাগবে। ৩ নম্বর যে ডকুমেন্ট সেটি হচ্ছে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটস। তো আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লিকেশন করেন, আপনার এসএসসি অ্যান্ড এইচএসসি এর সার্টিফিকেট প্লাস মার্কশিট লাগবে। আপনি যদি মাস্টার্স অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার প্রিভিয়াস একাডেমিক সার্টিফিকেট প্লাস মার্কশিট, এবং আপনি যদি পিএইচডিতে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার প্রিভিয়াস সকল একাডেমিক সার্টিফিকেটস প্লাস মার্কশিট লাগবে। ৪ নম্বর যে ডকুমেন্ট সেটি হচ্ছে IELTS, TOEFL বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। তো এই স্কলারশিপের জন্য এই সার্টিফিকেটগুলা ম্যান্ডেটরি না। বাট যার এই সার্টিফিকেটগুলা থাকবে, তার এই সার্টিফিকেট থাকা প্রুফ করে যে উনার কোয়ালিটি অন্যান্যদের থেকে বেশি। বাট তার মানে এই না যে আপনার যদি একাডেমিক বা অন্যান্য যে কোয়ালিটিস গুলা, সেগুলো যদি ভালো থাকে,
বাট যে ক্যান্ডিডেট আইএলটিএস বা টোফেল সাবমিট করেছে উনার অন্যান্য কোয়ালিটি আপনার থেকে কম থাকে, তাহলে আপনি যদি একাডেমিক দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে ভালো হন তাহলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ৫ নম্বর যে ডকুমেন্ট সেটি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট, সিভি, মোটিভেশন লেটার, রেকমেন্ডেশন লেটার এইগুলো আপনারা সাবমিট করে ফেলবেন। পাশাপাশি আপনারা যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন বা রিসার্চ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন তাদের রিসার্চ প্রপোজাল, তারপর আপনাদের কোনো রিসার্চ পেপারস বা এই রিলেটেড কোনো ডকুমেন্টস থাকলে আপনার যদি মনে হয় এই ডকুমেন্টসগুলো সাবমিট করা উচিত তাহলে অবশ্যই এই ডকুমেন্টসগুলো সাবমিট করে ফেলবেন। তো এই ছিল মোটামুটি এই স্কলারশিপের ডকুমেন্টস। পাশাপাশি আরেকটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনারা সবসময় কোয়েশ্চেন করে থাকেন যে এই ডকুমেন্টসগুলো সত্যায়িত করতে হবে নাকি লিগালাইজ করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো আপনাকে সত্যায়িত করতে হবে। সত্যায়িত বলতে কি, আপনার এই ডকুমেন্টসগুলা এর স্ক্যান কপি বা ফটোকপি। স্ক্যান কপি হচ্ছে আপনার মেইন কপিকে স্ক্যান করে সেটা প্রিন্ট করা। দ্যাট ডাজন্ট মিন মেইন কপি। আপনারা অনেকেই এই কোয়েশ্চেনটি করে থাকেন। তো স্ক্যান কপি অর ফটোকপি কোনো ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সাইন করে নিবেন এবং উনার সিল নিয়ে দিবেন। তো ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা বলতে আমরা সাধারণত বিসিএস ক্যাডারকে বুঝি। পাশাপাশি যারা সরকারি ডাক্তার রয়েছেন বা যারা ইউনিভার্সিটিতে জব করেন, বিসিএস দিয়ে যারা ইউনিভার্সিটিতে চাকরি করেন বা কোনো বিসিএস কর্মকর্তা দিয়ে আপনি সাইন করে নিবেন। তারপর আপনি বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রিতে সাবমিট করবেন। অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আমি আবার ক্লিয়ারলি আলোচনা করব। আপাতত বলে দিলাম যে এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আমি অলরেডি আলোচনা করেছি। তারপর আসেন আবেদনের যোগ্যতা ও উল্লেখযোগ্য শর্তাবলী। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিসার্চ, মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রামে যারা আবেদন করবে তাদের জন্ম তারিখ অবশ্যই ২ এপ্রিল ১৯৯১ বা তার পরবর্তী হতে হবে। তো আপনারা যারা রিসার্চ প্রোগ্রামে আবেদন করবেন তাদের জন্ম এই তারিখে অথবা এর পরে হতে হবে। সেকেন্ডলি, আন্ডার গ্রাজুয়েট কলেজ অব টেকনোলজি অ্যান্ড স্পেশালাইজড ট্রেনিং কলেজ পর্যায়ে আবেদনকারীর জন্ম তারিখ অবশ্যই ২ এপ্রিল ২০০১ বা তত পরবর্তী হতে হবে। তো আপনাদের জন্ম তারিখ অবশ্যই এই তারিখে অথবা এর পরে হতে হবে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি রিকোয়ারমেন্ট। আপনার যদি এই রিকোয়ারমেন্ট ম্যাচ না হয় তাহলে আপনি এই স্কলারশিপে আবেদন করলেও আপনার আবেদন বাতিল হবে। তো এটা খেয়াল রাখবেন। তারপর আসি শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতায় মাস্টার্স এবং ডক্টরাল ফার্স্ট ফেজ পর্যায়ে আবেদনকারীকে অবশ্যই স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর ডক্টরাল কোর্স সেকেন্ড ফেজ পর্যায়ে আবেদনকারীকে অবশ্যই স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ সহ ২ বছর বা তদূর্ধ্ব সময় বিশ্ববিদ্যালয় বা কোনো গবেষণার সাথে সম্পৃক্ত থাকতে হবে। তারপর হচ্ছে ডক্টরাল কোর্স। আ তো ফ্যাকাল্টিস অফ মেডিসিন যারা ডক্টরালে আবেদন করবে এবং এই প্রোগ্রামগুলোতে আবেদন করবে মেডিসিন, ডেন্টিস্ট্রি, ভেটেরিনারি সায়েন্স, সার্টেন এরিয়াস ইন ফার্মাসিউটিক্যাল। তো এই পর্যায়ে যারা আবেদন করবে তাদের অবশ্যই স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ সহ ২ বছর বা তদূর্ধ্ব সময় বিশ্ববিদ্যালয় বা কোনো গবেষণা সংস্থায় গবেষণার সাথে সম্পৃক্ত থাকতে হবে। তো এই বিষয়টি খেয়াল রাখবেন। তারপর আন্ডার গ্রাজুয়েট এবং স্পেশালাইজড ট্রেনিং গ্রুপ পর্যায়ে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল আবেদনকারী মার্চ ২০২৬ এর মধ্যে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাও আবেদন করতে পারবে। তো আপনারা যদি এই তারিখের ভিতরে আপনি আপনার উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয় তাহলে আবেদন করতে পারবেন। তো এই যাদের রেজাল্ট পরে বের হবে তাদেরকে অবশ্যই একাদশ শ্রেণীর রেজাল্ট সাবমিট করতে হবে। তো সমমান বলতে কি বোঝায়? সমমান হচ্ছে উচ্চ মাধ্যমিক, তারপর মাদ্রাসা শিক্ষা বোর্ডের যেটা হয় আরকি এইচএসসি এর জন্য। তারপর যারা ডিপ্লোমাতে পড়েছে, এসএসসি এর পরে ৪ বছরের ডিপ্লোমা করেছে তারাও চাইলে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কলেজ অব টেকনোলজি পর্যায়ে আবেদনকারীকে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল মোটামুটি স্কলারশিপের খুবই গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট। তো আপনারা যদি এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে না পারেন তাহলে এই স্কলারশিপে আবেদন করবেন না, কারণ আপনার আবেদন বাতিল হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এমবাসি অফ জাপান ইন বাংলাদেশ, এখানে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো টাইপস অফ ম্যাক্স স্কলারশিপ ইন বাংলাদেশ ২ ধরনের আমি অলরেডি বলেছি যে একটা হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেশন আর আরেকটা হচ্ছে এমবাসি রিকমেন্ডেশন। তো আমরা আজকে এমবাসি রিকমেন্ডেশন নিয়ে কথা বলব। তো এমবাসিতে দেখতে পাচ্ছেন যে আ রিসার্চ অ্যান্ড গ্র্যাজুয়েট কলেজ অফ টেকনোলজি অ্যান্ড স্পেশালাইজড ট্রেনিং কলেজ এইচআরটি। তো একটু নিচে আসতে দেখতে পাবেন যে আ রিসার্চে এই বিষয়গুলোতে আপনারা আবেদন করতে পারবেন। হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স গ্রুপ, ন্যাচারাল সায়েন্স, পিওর সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, কমার্স গ্রুপ, ডেন্টিস্ট্রি অ্যান্ড মেডিকেল সায়েন্স গ্রুপ। তো এই বিষয়গুলা নিয়ে আবেদন করতে হলে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো বাংলাদেশ আ মিনিস্ট্রি থেকে আ যে পিডিএফটি দেওয়া হয়েছে সেটাতে বলা আছে, আমি অলরেডি দেখিয়েছি। সেগুলো দেখে নিবেন, তারপর আবেদন করবেন। তো স্কলারশিপ ডিউরেশন হচ্ছে এই প্রোগ্রামের জন্য ২ বছর। আ আ
including 6 months Japanese language training if required. ওকে। তো এলিজিবিলিটি টু এপ্লাই এগুলো দেখে নিবেন। অলরেডি আমি এলিজিবিলিটি নিয়ে আলোচনা করেছি একটু আগে। তো এই সেম বিষয় এখানে বলা হয়েছে। তো আপনারা এগুলো দেখে নিবেন। তারপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। তো অল থ্রু ফার্স্ট ক্লাস মার্ক 60% অর সিজিপিএ 3.5 আউট অফ 4। তো আপনি এই প্রোগ্রামগুলিতে আবেদন করতে হলে, রিসার্চ প্রোগ্রামে আবেদন করতে হলে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন 60% মার্ক এবং সিজিপিএ 3.5 আউট অফ 4 থাকতে হবে। তারপর হচ্ছে রিটেন এক্সাম। আমি আগেই বলেছি যে এই স্কলারশিপে আপনি যদি আ পেতে চান তাহলে আপনাকে রিটেন এক্সাম দিতে হবে। তো আমি এই পেজটা ওপেন করে নিচ্ছি। এখানে গেলে আপনি রিটেন এক্সামের সব আ কোয়েশ্চেন পেয়ে যাবেন। তো এখান থেকে এই রিটেন এক্সামগুলা আপনি যদি নমিনেটেড হন বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি কর্তৃক, তারপর আপনার রিটেন এক্সাম দেওয়ার আগে এইগুলা দেখে নিবেন। তো তারপর হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ফিল্ড অফ স্টাডি হচ্ছে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ডেন্টিস্ট্রি অ্যান্ড মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার। তো কোর্স ডিউরেশন হচ্ছে নরমালি 5 ইয়ার্স ইনক্লুডিং জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। মেডিসিন, ডেন্টিস্ট্রি, ফার্মেসি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স এই সাবজেক্টগুলোর জন্য 7 ইয়ার্স ইনক্লুডিং জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। তো eligibility to apply age 17 to 25 as of April 1 of the scholarship receiving year. তো এই বয়স রিকোয়ারমেন্ট নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আগে। তারপর এগুলো দেখে নিবেন। একাডেমিক কোয়ালিফিকেশন, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জিপিএ 4.5 বোথ ইন এসএসসি অ্যান্ড এইচএসসি। তো আপনার এসএসসি এবং এইচএসসিতে দুইটাতেই 4.5 থাকতে হবে। গ্রেড এ প্লাস ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, আপনার ইংলিশ এবং ম্যাথে এ প্লাস থাকতে হবে। তারপর হচ্ছে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স এই সাবজেক্টগুলোতে যারা অ্যাপ্লিকেশন করবেন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল রিলেটেড সাবজেক্ট, তাদের জিপিএ 5 থাকতে হবে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই। পাশাপাশি গ্রেড এ প্লাস ইন ইংলিশ, ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই 4টি সাবজেক্টে আপনার গ্রেড এ প্লাস থাকতে হবে। তারপর হচ্ছে রিটেন এক্সাম। তো হিউম্যানিটিস অ্যান্ড কমার্স গ্রুপের জন্য রিটেন এক্সাম হয়ে থাকে ইংলিশ, ম্যাথ এবং জাপানিজের। তারপর হচ্ছে সায়েন্স গ্রুপের জন্য ইঞ্জিনিয়ারিং, রিটেন এক্সাম হচ্ছে ইংলিশ, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড জাপানিজ। সায়েন্স গ্রুপ মেডিকেল সায়েন্সের জন্য ইংলিশ, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড জাপানিজ। তো ইউ ক্যান রেফার টু দ্য পাস্ট এক্সাম পেপার্স। এগুলো দেখে নেবেন। আপনারা যদি এই স্কলারশিপে নমিনেটেড হন এবং এক্সাম পর্যন্ত যেতে পারেন তাহলে এইখান থেকে আপনারা এক্সামগুলার প্রিপারেশন নিয়ে তারপর এক্সামে যাবেন। টিচার্স ট্রেনিং, আচ্ছা এটা দেওয়া হবে না এমবিসি থেকে। সো এটা নিয়ে আমি আলোচনা করব না। কলেজ অফ টেকনোলজি। তো কলেজ অফ টেকনোলজিতে এগুলো দেখে নিবেন যে ফিল্ড অফ স্টাডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, ইনফরমেশন, কমিউনিকেশন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং, আদার ফেস। তো ডিউরেশন হচ্ছে 3 ইয়ার্স। তো এগুলো দেখে নিবেন এলিজিবিলিটি। Applicants must satisfy any one of the following condition. So applicants who have completed 11 years of schooling in countries other than Japan at the time of traveling to Japan. তো আপনার ট্রাভেলের আগে, জাপানে ট্রাভেলের আগে অবশ্যই ক্লাস 11 পর্যন্ত কমপ্লিট থাকতে হবে। সো আপনার যদি ১ নম্বর আ এই শর্তটি কমপ্লিট না থাকে তাহলে applicants who are eligible for transfer admission to a third year course at a college of technology at the time of application. তো আপনি যদি এই রিকোয়ারমেন্টটি ফিল আপ করেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর এজ রিকোয়ারমেন্ট আমি অলরেডি আগে বলেছি, এগুলো দেখে নিবেন। জিপিএ 5 বোথ ইন এসএসসি অ্যান্ড এইচএসসি থাকতে হবে। গ্রেড এ প্লাস ইন ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স থাকতে হবে। রিটেন এক্সাম ইংলিশ অর জাপানিজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি টু বি চোজেন অ্যাকর্ডিং টু অ্যাপ্লিক্যান্টস ইন্টেন্ডেড মেজর। তো রিটেন এক্সাম আপনার এই 2টি সাবজেক্টের উপর হবে বাধ্যতামূলক। তারপর আপনি যে সাবজেক্ট চুজ করবেন সেই সাবজেক্টের ভিত্তিতে আপনার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোর উপর এক্সাম হবে। পাস্ট এক্সাম পেপারস। স্পেশালাইজড ট্রেনিং এই হচ্ছে ফিল্ড টেকনোলজি, পার্সোনাল কেয়ার অ্যান্ড নিউট্রিশন এইগুলো দেখে নিবেন। এলিজিবিলিটি টু অ্যাপ্লাই, তো এজ রিকোয়ারমেন্ট আছে এটা দেখে নিবেন। কমপ্লিটেড 12 ইয়ার্স অফ স্কুলিং or have completed school education comparable to a Japanese high school includes prospective graduates. রিটেন এক্সাম ইংলিশ অর জাপানিজ, ম্যাথমেটিক্স। তো এগুলো দেখেন। তো এই ছিল ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট যেগুলো নিয়ে আমি অলরেডি আগে আলোচনা করেছি এবং পাশাপাশি এইখানে যে এক্সট্রা রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো দেখিয়ে দিলাম। তো আপনারা দেখে নিবেন। এখন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। এপ্রিল মেতে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে হয়, যেটা আমি একটু পরে দেখাবো যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তারপর মেতে
অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে অবশ্যই শেষ। তারপর জুন-জুলাইতে আপনারা রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ দিবেন। তারপর জুলাইয়ে প্রভিশনাল সিলেকশন বাই দ্য এমবাসি। ডিসেম্বর-জানুয়ারি ফাইনাল সিলেকশন বাই ম্যাক্স মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন জাপান। তারপর জানুয়ারিতে প্লেসমেন্ট ইনটু জাপানিজ ইউনিভার্সিটিস। আপনি প্লেসমেন্ট পেয়ে যাবেন জানুয়ারিতে। March next year, orientation for max scholarship grantees, then visa application, then April or October next year, departure for Japan. তো আপনাকে জাপানে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যেতে হবে, আদারওয়াইজ আপনার এই স্কলারশিপটি ক্যান্সেল হয়ে যাবে। তো এখন চলেন আমি দেখাই যে এই স্কলারশিপে কীভাবে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করবেন। তো আমরা বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইটে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন HTTP মানে নট সিকিউর। তো এখানে এসে আপনাদেরকে লগ ইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন। তো আপনার যদি আগে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আসা হবে। তো আমার মনে হয় না এইটা দেখানোর প্রয়োজন আছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আপনাদেরকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার ভালোভাবে দিবেন, ইমেইল ভালোভাবে দিবেন কারণ আ খুবই ইম্পোর্টেন্ট। ইউজার নেম দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। তো তারপর একটি প্রোফাইল পিকচার আপলোড করবেন। তারপর রেজিস্টার বাটনে ক্লিক করে বাকি যে স্টেপ আছে সেগুলা ভালোভাবে ফলো করে তারপর আপনার অ্যাপ্লিকেশন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পর লগইনে ক্লিক করবেন বা লগইনে যাবেন। তারপর আপনি লগইন করবেন। তো আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে। সো সেটা নিয়ে আমি লগইন করব। সো লগইনে ক্লিক করলাম। তো লগইনে ক্লিক করার পর আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। তো কারেন্ট সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট ২ টি সার্কুলার আছে। আ হ্যাঁ, একটা হচ্ছে আজারবাইজান গভ স্কলারশিপ, আরেকটা হচ্ছে ম্যাক্স স্কলারশিপ। তো আমরা ম্যাক্স স্কলারশিপে অ্যাপ্লিকেশন করব। তো এইখানে ম্যাক্স স্কলারশিপে আসার আগে আপনারা এখানে চলে যাবেন, ড্যাশবোর্ডে চলে যাবেন। ওকে। অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন আমি অলরেডি একটি আ অ্যাপ্লিকেশন করেছি। আ তো আপনারা প্রোফাইল ম্যানেজারে চলে আসবেন। আচ্ছা, তো প্রোফাইল ম্যানেজারে আসার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এই যে বাটন দেখতে পাচ্ছেন? ক্লিক করে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ইমেইল, জেন্ডার, ন্যাশনালিটি, মোবাইল এই সবগুলো ইনফরমেশন দিয়ে দিবেন। দেন আপনি চলে আসবেন কনট্যাক্ট ডিটেইলসে। তো এখানে আসার পর আপনি এখানে ক্লিক করবেন, আপনার কনট্যাক্ট ডিটেইলস দিয়ে দিবেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস যেটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা দিয়ে দিবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর একাডেমিক ডিটেইলসে আপনি আপনার একাডেমিক ডিটেইলস দিয়ে দিবেন। আপনি যদি আন্ডারগ্রেড অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে জাস্ট এসএসসি অ্যান্ড এইচএসসি দিতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে এসএসসি এর ডিটেইলস দিতে হয়। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশন ডিগ্রি আপনি সিলেক্ট করে ফেলবেন। আ লাইক এসএসসি অর ইকুইভ্যালেন্ট অবশ্যই সিলেক্ট করে ফেলবেন এসএসসি অর ইকুইভ্যালেন্ট। দেন রোল নাম্বার সিলেক্ট করে ফেলবেন। আপনার রোল কত ছিল, তারপর ইনস্টিটিউশন নেম কি ছিল, তারপর গ্রুপ কি ছিল। আ এই যে দেখতে পাচ্ছেন জেনারেল, হিউম্যানিটিস, কমার্স অর বিজনেস, সায়েন্স। আপনার যেটা হয় সেটা দিয়ে দিবেন। বোর্ড কোনটা ছিল সেটা দিয়ে দিবেন। তারপর রিজাল্ট সিস্টেম দিয়ে দিবেন। জিপিএ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এগুলো দিয়ে দিবেন। জিপিএ স্কোর আপনার জিপিএ কত ছিল সেটা এখানে দিয়ে দিবেন। ৫, ৪, ৩, ২, ৫, ৪, ৩, ২ যা হয় সেটা দিয়ে দিবেন। মার্কস পার্সেন্টেজ তো আপনার পার্সেন্টেজ কত সেটা দিয়ে দিবেন। পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেশন করবেন? সাপোজ আপনার গ্রেড স্কেল হচ্ছে ৫। তো আপনি যে গ্রেডই পান না কেন এই ৫ স্কেলের মাঝে সেটাকে ১৬ দিয়ে গুণ করে সেটা বসিয়ে দিবেন। সো সাপোজ আপনার গ্রেড হচ্ছে ৫ এবং আপনি ৫ই পেয়েছেন তখন ৫ × ১৬ ৮০ সো আপনার এখানে ৮০ বসিয়ে দিবেন পার্সেন্টেজে। পাসিং ইয়ার দিয়ে দিবেন। আপনার আ মার্কশিটে আছে যে আপনার পাসিং ইয়ার কোনটি সেটা লিখা আছে সেটা দেখে দিয়ে দিবেন। তারপর রেজাল্ট পাবলিশ ডেট আছে মার্কশিটে সেটা দিয়ে দিবেন। সো যেটা এক্সাক্টলি যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। তারপর আপনার গ্রেড স্কেল যদি ৪ হয় যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তাদের ব্যাচেলরের গ্রেড স্কেল ৪ তাদের ক্ষেত্রে আপনি যাই পান না কেন এই ৪ এর মাঝে সেই গ্রেডটিকে আ 20 দিয়ে গুণ করবেন। সাপোজ আপনি 3.5 পেয়েছেন। সো 3.5 কে যদি আপনি 20 দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে আপনি 70 সো সেটা বসিয়ে দিবেন। সো এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এই ছিল ইনফরমেশন। তারপর ট্রেনিং ডিটেইলস, ওয়ার্ক এক্সপেরিয়েন্স ডিটেইলস, পাবলিকেশন ডিটেইলস, ল্যাঙ্গুয়েজ স্কিলস এই সবগুলো বিষয় দিয়ে দিবেন। ল্যাঙ্গুয়েজ স্কিলে আপনি আ আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল দিয়ে দিতে পারবেন। কোন ল্যাঙ্গুয়েজ, তারপর টেস্ট নেম, IELTS, TOEFL, আ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, বাংলা যেটা হচ্ছে যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর প্রফিশিয়েন্সি লেভেল আ যেটা হয় সেটা দিয়ে দিবেন। তারপর রেজাল্ট পাবলিশ ডেট আপনার রেজাল্ট পাবলিশ ডেট দিয়ে দিবেন। ওকে? সো ল্যাঙ্গুয়েজ ডিটেইলস দিয়ে দিবেন, স্কোর এই সবগুলো বিষয় দিয়ে দিবেন।
সো এই সবগুলা বিষয় দেওয়ার পর প্রপারলি দেওয়ার পর আপনি ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর কারেন্ট সার্কুলারে যাবেন। কারেন্ট সার্কুলারে যাওয়ার পর আপনি ম্যাক্স স্কলারশিপ 2026 এ ক্লিক করবেন। এপ্লাই এ ক্লিক করবেন। ওকে। তো এখানে আসার পর আবার দেখতে পাবেন আপনার আ সব ডিটেইলস দেখতে পাবেন। সো এই সবগুলা ডিটেইলস প্রপারলি ফিল আপ করার পর পার্ট 2 তে আপনি যাবেন আর আ আ ইফ ইউ আর কলেজ অফ টেকনোলজি অ্যাপ্লিক্যান্ট দেন হ্যাভ ইউ পাস 11th ক্লাস? ইয়েস, নো? তো তারপরে এপ্লাই বাটনে ক্লিক করবেন। সো এপ্লাই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আ আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে ম্যাক্স স্কলারশিপ 2026 সামার। এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। ড্যাশবোর্ডে আসলে আপনি অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তারপর এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। সবথেকে যে ইম্পোর্টেন্ট বিষয়, সেই বিষয়টি হচ্ছে আপনাদেরকে এখানে আসতে হবে। এখানে আসার পর দেখতে পাবেন যে ম্যাক্স স্কলারশিপ, এখানে ক্লিক করবেন। এই যে ভিউতে ক্লিক করবেন। করার পর এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাবেন যে ট্র্যাকিং নাম্বার। তো এই ট্র্যাকিং নাম্বারটি আপনি যখন অ্যাপ্লিকেশন মিনিস্ট্রিতে সাবমিট করবেন তখন এই ট্র্যাকিং নাম্বারটি আপনার খামের উপরে লিখে দিবেন। আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক করা পসিবল হবে না। সো এই ট্র্যাকিং নাম্বারটি আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে মিনিস্ট্রিতে যে ফাইলগুলো জমা দিবেন সেগুলোর সাথে। তো এই ছিল মোটামুটি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। তো এখন আসি অ্যাপ্লিকেশন প্রসেস। এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস খুবই সিম্পল। সেটা হচ্ছে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, যেটা আমি অলরেডি দেখিয়েছি। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনি একটি ট্র্যাকিং নাম্বার পাবেন, সেটা মনে রাখবেন। সো এই ট্র্যাকিং নাম্বার, সেকেন্ডলি আপনার যে ডকুমেন্টসগুলো আছে, প্রত্যেকটা ডকুমেন্টসের স্ক্যান কপি সত্যায়িত বা ফটোকপি সত্যায়িত সেগুলো কালেক্ট করবেন। তারপর এই সবগুলো সব ডকুমেন্টস একটি খামে করে সেই খামের উপরে প্রেরক এবং প্রাপকে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা লিখে আ স্ক্রিনে যে ঠিকানা দেখতে পাচ্ছেন, সেই ঠিকানায় পাঠিয়ে দিবেন। তো কিভাবে সাবমিট করবেন? আপনি নিজেকে ওইখানে সাবমিট করতে হবে। ওইখানে একটি বক্স আছে, সেই বক্সের ভিতরে সাবমিট করতে হবে। অথবা আপনি চাইলে কাউকে দিয়ে সাবমিট করাতে পারবেন। সাপোজ আপনার কোনো রিলেটিভ আছেন ঢাকায়, বা আপনার কোনো রিলেটিভ ঢাকায় যাচ্ছেন, উনাকে দিয়ে সাবমিট করাতে পারবেন। আপনি চাইলে মেইল সার্ভিসের মাধ্যমে সাবমিট করতে পারবেন। বাট মেইল সার্ভিস অনেকটা রিস্কি, তো বেটার অপশন হচ্ছে আপনি নিজে গিয়ে সাবমিট করেন। অথবা আপনার কোনো রিলেটিভকে দিয়ে সাবমিট করান এবং মেক সিউর দ্যাট আপনার এই ফাইলটি ওই বক্সে জমা দেওয়া হয়। তো এই ছিল স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেস।